দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সীমাহীন চাপে অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ, হয়তো বলবেন যে বাংলাদেশ তো এমন, দেশটি চালাতে হলে চাপ থাকবেই। আজকে অন্তর্বর্তীকালীন সরকার চাপে আছে। বিগত 15.5 বছর যে সরকার পরিচালনা করেছে আওয়ামী লীগ সরকার, সেই সরকারটিকে চাপে ছিল না? অবশ্যই ছিল। কারণ যেখানে কোনো সিস্টেম নেই সেখানে তো চাপ থাকাটাই স্বাভাবিক। এই সরকার যে চাপে আছে এটি আমরা সাধারণ জনগণ যেমন বুঝতে পারছি, ঠিক তেমনি গণমাধ্যমও মাঝে মাঝে বলছে, বিভিন্ন গণমাধ্যম। যদিও প্রশ্ন থেকে যায় যে গণমাধ্যম যথাযথ দায়িত্ব পালন করতে পারছে কিনা কিংবা করছে কিনা। কারণ আমরা গণমাধ্যমকে প্রশ্নবিদ্ধ হতে দেখছি বর্তমান সরকারের সময়ে, আগেও ছিল। কারণ বাংলাদেশের গণমাধ্যম কখনোই একটা ভালো অবস্থায় ছিল না, এখনো আছে, নেই। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি, এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন, চতুর্মুখী চাপে সরকার। সেই বিষয়টি নিয়েই মূলত কথা বলতে আসছি। বাংলাদেশ প্রতিদিন বলছে যে 3 মাস পেরোতেই চতুর্মুখী চাপে পড়েছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনে চাপ, উপদেষ্টা পরিষদে ও বিভিন্ন পর্যায়ে নতুন নতুন নিয়োগ নিয়ে সমমনাদের তীব্র সমালোচনা, বিভিন্ন মহল থেকে নতুন উপদেষ্টা হওয়ার আগ্রহ। এই বিষয়টি কিন্তু একদম হাস্যকর থেকে গেছে। একটা পিয়নের চাকরি পাওয়ার চেয়ে মনে হচ্ছে যে অনেকের কথাবার্তা শুনে মনে হয় যে উপদেষ্টা হওয়া একদম সহজ। আমরা সেই আলামতটি দেখতে পাচ্ছি। উপদেষ্টা হওয়ার দাবি উঠছে বিভিন্ন জায়গা থেকে, এমনকি বিদেশ থেকেও। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবেলা, দাবি দেওয়া নিয়ে অসন্তোষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনায় ক্রমেই চাপ বাড়ছে সরকারের ওপর। এসব খুব অসন্তোষ সামাল দিতে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। শিক্ষার্থীদের আন্দোলন সামাল দিতে মাঝে মধ্যেই হিমশিম খেতে হচ্ছে সরকারকে। পরীক্ষা না দিয়ে এইচএসসিতে কয়েক বিষয়ে ছাত্রদের অটো পাসের আন্দোলন সফল হওয়ার পর শিক্ষার্থীরা যেন হালে পানি পেয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে সচিবালয় এলাকায় কোনো সভা সমাবেশ নিষিদ্ধের ঘোষণা দিলেও সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘেরাও করেছিলেন সচিবালয়। এ সময় তরুণ এক উপদেষ্টার উপস্থিতিতে দেওয়া স্লোগান ঘিরে তৈরি হয় অপ্রীতিকর পরিস্থিতি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল সরব। শুধু এ ঘটনায় নয়, নতুন 2 উপদেষ্টাকে নিয়েও সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন দিক থেকে। তাদের সরিয়ে দেওয়ার দাবিতে হয়েছে বিক্ষোভ সমাবেশও। দেশে ও বিদেশে বসে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনায় সরব রয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে কমপক্ষে 5 জন নিয়োগ দিতে গতকাল রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। সড়ক অবরোধের কারণে রংপুর সহ বিভাগের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ দীর্ঘ সময় বন্ধ ছিল। ক্ষোভ আছে পুরনো উপদেষ্টাদের নিয়েও। ছাত্র জনতার আন্দোলনে আহতরা ক্ষুব্ধ হয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ওপর। গতকাল বুধবার এমনটি ঘটে। চিকিৎসা নিয়ে ক্রমাগত অভিযোগ করে আসা আহতরা গতকাল সামনে পান এই স্বাস্থ্য উপদেষ্টাকে। এ সময় তিনি তোপের মুখে পড়েন। আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গিয়ে সবার সঙ্গে দেখা করেননি উপদেষ্টা। এ অভিযোগ তুলে হাসপাতাল থেকে বেরোনোর পথে উপদেষ্টাকে আটকে দিয়ে বিক্ষোভ করেন আহতরা। এখনও আহতরা সবাই 1 লাখ টাকা করে পাননি অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন। অর্থাৎ সরকারের তরফে 1 লাখ টাকা করে সাহায্য দেওয়ার কথা ছিল, সেটি সবার হাতে পৌঁছেনি। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব না দেওয়ার অভিযোগ এনেছেন এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পড়ুয়ারা। এসব অসন্তোষ কাটিয়ে উঠতেও তেমন একটা পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না সরকারকে। ফলে সমালোচনা আরও ডালপালা মেলছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পুরোপুরি বন্ধ হয়নি অস্থিরতা, এখনও চাপে ফেলে
প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা চলছে অনেক জায়গায়। দেশে সামাজিক অপরাধ বেড়েই চলেছে। নানা উদ্যোগ নিলেও এসব সমস্যার লাগাম টানতে বেগ পেতে হচ্ছে সরকারকে। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি নিয়ে মানুষের দুর্ভোগ কমছেই না। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে লাগাম টানতে পারছে না প্রশাসন। এ নিয়ে বড় চাপে রয়েছে সরকার। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সরব রয়েছে বিএনপি সহ কয়েকটি সমমনা দল। যদিও সরকারের অনেক উপদেষ্টা বলছেন শুধু নির্বাচনের জন্য দেশের মানুষ জীবন বাজি রেখে আন্দোলন করেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বলছেন যে শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য ছাত্র জনতা রক্ত দেয়নি। অর্থাৎ উপদেষ্টা পরিষদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কণ্ঠ এক এবং অভিন্ন। তবে নির্বাচনের দাবি করা বৃহৎ দলগুলোর বক্তব্য, দেশের সংস্কারের দায়িত্ব রাজনৈতিক সরকারের, তাই দ্রুত নির্বাচন দাবি রয়েছে তাদের পক্ষ থেকে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে বিভিন্ন অপপ্রচার তৈরি করেছে আরেক ধরনের চাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর কূটনৈতিকভাবে সরকারের ওপর নানান চাপ তৈরির করার কথাও প্রচার করা হচ্ছে। দর্শক, নানামুখী চাপের কথা শুনছি এই প্রতিবেদনটিতে। আসলেই চাপ। এই যে যেমন উপদেষ্টা নিয়োগ, উপদেষ্টা চট্টগ্রাম বিভাগ থেকে সব উপদেষ্টা, বেশিরভাগ উপদেষ্টা, এদিকে রংপুর রাজশাহী বিভাগ থেকে হচ্ছে না। আবার অনেক উপদেষ্টাদের কাজকর্ম নিয়েও প্রশ্ন রয়েছে। যেমন এই যে প্রায় 100 দিন হতে চলল, এই 100 দিনের মধ্যে দু একজনের কথা যদি বলি আপনারা আরো পরিষ্কার হবেন। পররাষ্ট্র উপদেষ্টা, তিনি নাকি 37 দিন দেশের বাইরে ছিলেন অফিসিয়াল এবং ব্যক্তিগত কাজে। একজন মানুষ যদি 90 দিনে 37 দিন বা 100 দিনে 37 দিন দেশের বাইরে থাকেন তাহলে কিভাবে কাজ হবে? এবং অন্যান্য বিভিন্ন উপদেষ্টারা যে আছেন, সরকার যে পরিচালনায় আছেন, হাতে গুনে কয়েকজন উপদেষ্টা ছাড়া অন্য কাউকে চোখে পড়ছে না। এই যখন অবস্থা, তখন এই সরকার চাইছে দীর্ঘ সময় থাকতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও বলছে যে শুধুমাত্র নির্বাচনের জন্য আন্দোলন হয়নি, রক্তপাত হয়নি, উপদেষ্টারাও বলছেন। কিন্তু দীর্ঘ সময় থাকবার জন্য যে জনগণের ভালোবাসা আদায় করা দরকার, সে জায়গায় ঘাটতি দেখা যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে সরকার শুরু থেকেই সবাইকে নিয়ে একসাথে, এই বার্তাটি এখন পর্যন্ত পাওয়া গেল না যে আপনারা যে দল বা মতের অনুসারী হন না কেন, বাংলাদেশের 18 কোটি মানুষ বাংলাদেশের জাতীয় স্বার্থে এক এবং অভিন্ন, এক ভাষায় কথা বলবে। কারো সাথে ভেদাভেদ নয়, শুধুমাত্র প্রতিহিংসা জন্যই কাউকে ধরবো বা শাস্তির আওতায় আনবো এমনটা নয়। এই বার্তাটি সরকার এখন পর্যন্ত দেয়নি। প্রতিনিয়ত প্রতিহিংসা চলছে, সেগুলো সরকার ট্যাকেল করতে পারছে না। এই যে যেমন আমি গতকালকে আমার একটি বক্তব্যে বলেছিলাম যে বাংলাদেশে এক নতুন ব্যবসার আবির্ভাব হয়েছে, মামলা ব্যবসা, মামলা বাণিজ্য। জীবিত মানুষকে মৃত দেখিয়েও মামলা হয়েছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও মামলা হয়েছে। সেই জীবিত মানুষ থানায় এসে বলছেন যে আমি মরি নাই, আমার রক্তের প্রয়োজন। ওই যে একটা কথা একটা কমেডিতে শুনেছিলাম না, বিষয়টা এমন। তো এই যখন অবস্থা, এগুলো কিন্তু কোনোভাবেই বর্তমান সরকার প্রোটেক্ট করতে পারছে না। যার কারণে সরকারের উপরে চরম ক্ষোভ বাড়ছে। ক্ষোভ তাদের বাড়ছে না যারা সুবিধাভোগী, যারা কট্টর আওয়ামী লীগ বিরোধী, তাদের। ধরুন কট্টর জামাত কিংবা কট্টর বিএনপি। আপনি বিএনপির একটা নিউট্রাল মানুষকে জিজ্ঞেস করে দেখবেন, বলবে যে দেশ আসলে ভালো চলছে না। এই জন্যই তারা দ্রুত নির্বাচন চাইছে। যে আমরা কার উপরে ভরসা করেছি, যে এই মানুষগুলো তো বিভিন্ন সেক্টরের সুশীল, তারা কারো সাথেও নাই, পিছেও নাই, কারো মানে মন্দ কাজের সাথে নাই, ভালো মানুষ। সবগুলোই আমি বলতে চাই যে ভালো মানুষ, কিন্তু তারা চালাতে পারছে না। তারা অভিজ্ঞতায় কম, কিংবা তাদের কমান্ড ফলো করা হচ্ছে না, এমনটা হতে পারে। এই জন্যই বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে দ্রুত নির্বাচন। এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকারটি, মানুষের মধ্যে এমন সন্দেহ জাগছে, এই সরকারটি কি আসলে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে? সংস্কার কমিটি গঠিত হয়েছে 10টি,
সংস্কার তো দূর কি বাত, কিন্তু নির্বাচনটি কি সুষ্ঠুভাবে করতে পারবে, এই প্রশ্নটি দেখা দিয়েছে। এসব নানা কারণে সরকারও বুঝতে পারছে কিন্তু যে চাপ বাড়ছে, যার কারণে সরকার এক প্রকার দিশেহারা অবস্থায় অবস্থান করছে। জানি না এই সরকারটি শেষ কিভাবে হবে আসলে। এটি কি নির্বাচনের মাধ্যমে শেষ হবে, নাকি তার আগে অন্য কোনো ঘটনা ঘটবে, এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটা মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, যে আজকে রাতে ঘুমাচ্ছে, সকালবেলা উঠে কি শুনি, এমন একটি শঙ্কার মধ্য দিয়ে কাটাচ্ছে। বিশেষ করে 5 আগস্ট থেকে সেই শঙ্কাটি শুরু হয়ে গেছে। তারপরে যদি সরকারটি শক্তভাবে সবকিছু দমন করত, পরিচালনা করত, তাহলেও মানুষ কিন্তু শঙ্কামুক্ত হতো। কিন্তু মানুষ কিছুতেই শঙ্কামুক্ত হতে পারছে না। এই শঙ্কা থেকে মুক্তির জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে, দেখতে হবে কি হয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।